খেলায় মনোযোগ দিল ফারহাদ। তার একটা দান ভুল হয়ে গেছে দেখে কত দুঃখ। আহারে, দানটা ঠিক থাকলে হয়তো রাহাতের একটা গুটি কাটতে পারত। ফাহিম আবারও জিজ্ঞেস করে একই প্রশ্ন। এবার জবাব দিল সিরাজুল সাহেব। সবটা বলে দিল ফাহিমকে। ক্রূর হাসলো ফাহিম। এবার তো আমাকে ছেড়ে দিবি বলো। একটা ভিডিও চালালো ফাহিম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ড্রাগ ডিলারদের সাথে সিরাজুল সাহেবকে। মাস্টার মাইন্ডের মধ্যে তিনিও একজন। জানি পেন ড্রাইভটা আগেই পেয়েছিলাম, কিন্তু এত চাপের মধ্যে দেখার সুযোগ পাইনি। দেখলে হয়তো আমার বোনটাকে এত কষ্ট পেতে হতো না। বনি জানতো তোর সম্পর্কে, কিন্তু আমার বোকা বোন আমাদের হাতে সব দিয়েছিল যেন আমরা তোকে পুলিশের হাতে তুলে দিতে পারি। কিন্তু আমার বোন কি আর জানে তার ভাইয়েরা কেমন? একজন সিআইডি অফিসারের বাড়িতে এমন কাজ করতে তোর ভয় লাগলো না? আকুতি মিনতি করতে শুরু করলেন সিরাজুল সাহেব। তিনি ভাবতেও পারেননি এভাবে কোনোদিন ধরা পড়বে। বাহ, যার নুন খেলি তার প্লেটে থুতু ফেললি। তুই তো জানতিস বোন আমাদের কাছে কি আমাদের কলিজাও। জানতিস না ওর গায়ে সামান্য ফুলের টোকা লাগলে কি করতে পারি আমরা? জেনেও নিজের মৃত্যু নিজে ডেকে আনলে। কষ্ট হচ্ছে তোর পরিবারের লোকদের জন্য। তোরও তো বোন আছে, তাই না? আচ্ছা, যখন তোর কাটাছেঁড়া লাশ পাবে তখন ওরা কি অবস্থা হবে? শুনেছিলাম তুই তোর বোনকে খুব ভালোবাসিস, তাই তো বোন আর বোন জামাইকে নিয়ে কাছেই রেখেছিস। তোর বোনের কথা ভেবে খারাপ লাগছে রে। সিরাজুল সাহেবের গলা বরাবর ছুরি চালালো ফাহিম। মুহূর্তে গলা কাটা মুরগির মতো ছটপট করতে শুরু করলেন তিনি। মন গলল না ফাহিমের। একের পর এক ছুরি চালিয়ে যাচ্ছে। সিরাজুল সাহেবের প্রাণ পাখি সেই কখন দেহ ত্যাগ করেছে, কিন্তু ফাহিমের থামার নাম নেই। জিতে গেছি বলে চিৎকার করে উঠল রাহাত। আনন্দে নাচতে শুরু করলো। জিতে গেছে সে। বাকিরা মুখ কালো করে বসে আছে। তুই বেইমানি করেছিস ভাই। মোটেও না, এখন জিততে পারোনি বলে এমন করছো। তর্ক শুরু হয়ে যায় ফারহাদ আর রাহাতের মধ্যে। গার্ডসের ভয়ে গলা শুকিয়ে গেছে। হতভম্ব তারা ফারহাদের ঝগড়া দেখে। এখানে যে কাউকে কেটে টুকরো টুকরো করা হয়েছে সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। শান্তশিষ্ট ফাহিমের এই ভয়ঙ্কর রূপ দেখে কাঁপছে তারা। কেউ কি ভেবেছিল সব সময় হাসাখুশি থাকা ফাহিমের এমন ভয়ঙ্কর একটা রূপ আছে? কি করতে হবে জানিস তো, নাকি বলতে হবে? আরে ফাহিম, এটা বলার কি হলো? আমাকে কি তোর গাধা মনে হয়? না, গর্ধব মনে হয় না, কারণ তুই তো সত্যিই গর্ধব। অপমান, এত বড় অপমান! না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যা ভাগ, কাজ কর গিয়ে। মুখটাকে বাংলার 5 বানিয়ে কাজে লেগে পড়ল শুভ। বাকি গার্ডরা সাহায্য করছে তাকে। ভাই, তোর তো শার্ট নষ্ট হয়ে গেছে। এজন্যই বলি ছুরির ব্যবহার করিস না। দেখলি রক্ত দিয়ে কি হলো? বন্দুকের ব্যবহার করবি। ভাইয়া, ছুরি চালিয়ে যে কি শান্তি তুমি কিভাবে বুঝবে? তুমি তো শ্যুট করেই কাজ শেষ করে দাও। তা অবশ্য ঠিক। চলে যায় তারা 4 জন। গোডাউনে ফেলে যায় কয়েক টুকরো করা লাশ আর কয়েকজন মানুষকে। খাবার শেষ করে এসে গোছগাছ করছে শুভ্রা। আজকে বিয়ের 3 দিন পূরণ হলো। জামাইকে নিয়ে আজকে নিজের বাড়ি যাবে। আনন্দে মন নাচছে শুভ্রার। বারবার তো গানের সুর ধরছে। 3 দিনে যেন মনে হচ্ছে কত বছর নিজের বাড়ি থেকে আলাদা হয়ে আছে। আরহাম সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। নিজের কাপড় গোছানো শেষে আরহামের কাপড় গোছাচ্ছে শুভ্রা। এত কিছুর মাঝে শুভ্রা ভুলে গিয়েছিল নীলার কথা। মেয়েটাকে আগে কোনোদিন দেখেনি। শুনেছিল একই বয়সী তারা। একমাত্র ভাইয়ের বিয়ে হলো, অথচ বোন বিয়েতে উপস্থিত ছিল না কেন? মাথায় ঘুরছিল প্রশ্নটা। আরহামের সামনে বিছানায় বসে শুভ্রা। আরহাম গভীর মনোযোগে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বসে থাকার পরেও যখন আরহাম দেখল না শুভ্রার দিকে, তখন রেগে গেল শুভ্রা। উঠে গিয়ে ল্যাপটপের স্ক্রিনে নামিয়ে দিল। কোমরে 2 হাত দিয়ে দাঁড়ালো আরহামের সামনে। নিজের কাজে ব্যাঘাত ঘটায় রাগ হলো আরহামের। কিছু বলার উদ্দেশ্যে মাথা তুলল। কোমরে হাত রেখে রেগে শুভ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের রাগ নিজের মধ্যেই রাখলো।
একটা কথা সঠিক মনে হচ্ছে আরামের, সব পুরুষেরাই বউয়ের সামনে বিড়াল হয়ে যায়। সে যত বড় বাঘ হোক না কেন, সে নিজেই হয়তো তার প্রমাণ। এই যে এখন বউয়ের রাগ দেখে নিজের রাগ নিজের মধ্যেই রাখলো। বউয়ের জায়গায় অন্য কেউ হলে হয়তো এতক্ষণে ঝাড়ি মারতে মারতে আধমরা করে ফেলতো। ঘরে বউ রেখে ল্যাপটপে কাকে দেখছেন এত মনোযোগ দিয়ে? ভ্রু কুচকালো আরহাম। শুভ্রার কথার মানে বুঝতে পারেনি, কিছুক্ষণ লাগলো বুঝতে। সব স্ত্রীদের এটাই কমন একটা বিষয়, স্বামী যদি একটু পাত্তা না দেয় তাহলে সবার আগে এসব মেলি চিন্তা ভাবনা মনে আসে। হাসলো আরহাম। শুভ্রাকে গিন্নি গিন্নি লাগছে। শুভ্রাকে টেনে নিজের কোলে বসালো, 2 হাতে কোমর জড়িয়ে রাখলো যেন উঠতে না পারে। বাইন মাছের মতো ছটপট করতে শুরু করলো শুভ্রা। কি হলো বউ, বাইন মাছের মতো ছটফট করছো কেন? ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলল আরহাম। শুভ্রা যতই ছাড়ানোর চেষ্টা করছে আরহাম ততই শক্ত করে ধরে রাখছে। বেশ কিছুক্ষণ ছটপট করে যখন নিজেকে ছাড়াতে পারলো না তখন শান্ত হয়ে গেল শুভ্রা। শক্তি শেষ? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো আরহাম। শুভ্রার রাগীভাবে তাকালো তার দিকে। উচ্চ স্বরে হেসে উঠল আরহাম। অসভ্য মন্ত্রী! চোখ বড় বড় হয়ে গেল আরহামের। অসভ্য মেয়ে কিনা তাকে অসভ্য ট্যাগ লাগিয়ে দিল। তবে বাঁকা হাসলো সে। অসভ্য মন্ত্রী যখন বললে তো বউ কিছু অসভ্য তুমি দেখায়? ভ্রু নাচিয়ে বলল আরহাম। মুখ চেপে ধরল শুভ্রা। বার কয়েক অসভ্য মন্ত্রী বলে আখ্যায়িত করলো। আচ্ছা, আপনার ওয়ালেটে ওটা কার ছবি? আর আপনাদের ফ্যামিলি ফটোতেও দেখলাম মেয়েটাকে। আরহামের হাসি মুখ মুহূর্তেই ঘন অন্ধকারে ছেয়ে গেল। শুভ্রার কোমরে থাকা হাতের বাঁধন ঢিলে হয়ে গেল। তুমি কিভাবে দেখলে? ওই তো দেয়ালে আপনাদের ফ্যামিলি ফটোতে। তাছাড়া আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর সময় আপনার ওয়ালেটে দেখেছিলাম। দেয়ালে টাঙানো ফ্যামিলি ফটোটার দিকে হাত দিয়ে দেখিয়ে বলল। আরহাম তাকালো সেদিকে। আরহামের পাশেই নীলা বসে আছে, বাবা মা 2 দিকে আর দাদা দাদি পিছনে। বছর 3 আগে তোলা ছবি। আরহাম কিছু বলার আগে শুভ্রা বলে, ওটা কি নীলা? আমি তো শুনেছিলাম রাইমার থেকে আপনার একটা বোন আছে, মানে আমার ননদিনী। কিন্তু নিজের একমাত্র ভাইয়ের বিয়ে হলো অথচ ওর কোনো খোঁজই নেই। আশ্চর্য। আর সেদিন যখন এসেছিল তখন নীলাকে দেখিনি। আর বিয়ের 3 দিন হলো বাড়িতেও তো দেখলাম না। কোল থেকে নামিয়ে দিল শুভ্রাকে। উঠে দাঁড়ালো আরহাম। ল্যাপটপ হাতে বেলকনির দিকে যেতে যেতে বলল, ও নেই। অবাক হলো শুভ্রা। নেই মানে কি? আর নীলাকে আগেও দেখেছে বলে মনে হচ্ছিল শুভ্রার। আরহামকে জিজ্ঞেস করার জন্য উঠতেই দেখতে পেল বারান্দার দরজা লাগিয়ে দিয়েছে। শুভ্রা বুঝলো হয়তো কোনো কারণে মন্ত্রীমশাই চিন্তিত, তাই আর জানালো না। রাইমার ঘরের দিকে চলে গেল। রাইমাকে জিজ্ঞেস করা যাবে। ফাইমের সাথে প্রেমালাপে ব্যস্ত রাইমা। না, প্রেমালাপ করলে ভুল হবে, ফাইমকে বকতে ব্যস্ত রাইমা। ঘরের দরজা খোলা থাকায় শুনতে পেল শুভ্রা। হাসলো। বরাবর এদের ঝগড়া দেখে আসছে সে। কথায় কথায় ঝগড়া লাগে। এদের বিয়ের ব্যবস্থা করতে হবে, তার আগে মন্ত্রীমশাইকে রাজি করাতে হবে। নক করলো শুভ্রা। রাইমা ভিতরে আসতে বলল, ফাইমকে হোল্ড করতে বলল। আমার ঘরে আসার জন্য আবার তোকে নক করতে হবে নাকি? হেসে রাইমার পাশে বসলো শুভ্রা। জিজ্ঞেস করলো নীলার কথা। আরহামের মতো রাইসারও মুখের একই অবস্থা হলো। আরহামের সাথে হওয়া কথাগুলো বলল। বড় ভাইয়ের ওয়ালেটে একটা মেয়ের ছবি দেখে তোর খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন? অবশ্য হঠাৎ ছবিটা দেখে উল্টোপাল্টা চিন্তা মাথায় এসেছিল। পরে মনে পড়লো ভাইয়া তো আমাকে বলেছিল নীলার কথা। পরে ফ্যামিলি ফটোতে দেখে শিওর হয়েছি, কিন্তু ছবিটা বেশ কয়েক বছর আগের মনেই হলো। মন্ত্রী মশাই বলল ও নেই, কোথায় গেছে? নীলা মারা গেছে। কেঁপে উঠল শুভ্রা। হতভম্ব হয়ে থাকলো রাইমার দিকে। বিশ্বাস করতে কষ্ট হলো এর আগে রাইমার কাছে শুনেছিল নীলা তাদের সমবয়সী। কাঁপা কাঁপা গলায় বলল, কি কি বলছিস সেসব? হ্যাঁ সত্যি, নীলা মারা গেছে। বড় ভাইয়ের কলিজার টুকরা ছিল নীলা।
এই জন্যই হয়তো তোর কথা শুনে বেলকনিতে চলে গিয়েছিল। বাড়িতে কেউ বড় ভাইয়ার সামনে নীলার কথা বলে না, বড় ভাইয়ার কষ্ট হবে ভেবে। তাছাড়া পরদিনই নানিমাও মারা গিয়েছেন। কিভাবে এমনটা হলো? শুনেছিলাম নীলা কাকে যেন ভালোবাসতো, ছেলেটি নাকি নীলার সাথে অভিনয় করছিল। তখন মেয়েটার বয়স বা কত ছিল, সবেমাত্র শুরুতে পা দিয়েছিল। সেবার আমাদের বাসায় বেড়াতে গিয়েছিল বড় ভাইয়ারা সবাই, নীলাও গিয়েছিল। তুই তো দেখেছিলি ভাইয়াদের। হ্যাঁ সূচক মাথা নাড়া শুভ্রা, কিন্তু সেদিন নীলাবাদের সবাইকে দেখেছিল সে। মন্ত্রীমশাই প্রায় আসত রাইমাদের বাড়িতে, লুকিয়ে দেখতো মন্ত্রীকে। সেখান থেকেই সূত্রপাত হয় শুভ্রার মন্ত্রীমশাইয়ের প্রতি ভালোবাসা। কখনো মন্ত্রীমশাইয়ের সামনে আসেনি, তারপর ভাইয়ের থেকে রাইমার থেকে খোঁজ খবর নিত। ধীরে ধীরে মন্ত্রীমশাইয়ে আসক্ত হয়ে যায়। তারপর? সেদিন খাওয়া দাওয়ার সময় নীলাকে খুঁজে পাওয়া যায়নি। পরে সবাই খুঁজতে বের হই। কিন্তু কিন্তু কি? বিচলিত হয়ে প্রশ্ন করল শুভ্রা। এতক্ষণে মাথায় হানা দিয়েছে সেদিনে তার সাথে হয়ে যাওয়া সেই কালো অতীত। নীলাকে খুঁজে পেয়েছিলাম আমরা, কিন্তু জীবন্ত নীলাকে পাইনি। পেয়েছিলাম জ্বলছে যাওয়া নীলার দেহ। নীলার অবস্থা শুনে পরদিনে হার্ট অ্যাটাক করে নানিমণি। ওনাকে জানানো হয়নি, কিন্তু জানি না কীভাবে জানতে পেরেছিলেন। হার্টের সমস্যা ছিল ওনার। কোথায় পাওয়া যায় নীলাকে? রামিজ আঙ্কেলের পুরনো বিল্ডিংয়ে। কথা শেষ করে নিজেই থমকে যায় রাইমা। শুভ্রার দিকে তাকায়, কেঁপে উঠে শুভ্রা। বাবা মাকে শেষবার দেখা দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে। ভেসে ওঠে ভয়ঙ্কর সেই কালো অতীত। থরথর করে কাঁপতে শুরু করে পুরো শরীর। ভয় পায় রাইমা। রাইমার ঘর থেকে বাইরে নজর দেয় শুভ্রা। আরামকে বাড়ির বাইরে যেতে দেখে দ্রুত ঘর থেকে বের হয় শুভ্রা। পিছনে রাইমা চিৎকার করে থামতে বলে। কোনো কথা শুনে না শুভ্রা। এই মুহূর্তে আরহামকে কিছু কথা জানানো ছাড়া কোনো কিছুই মাথায় আসছে না। ফোনের ওপাশে এতক্ষণ সব কথা শুনতে থাকা ফাহিম বসা থেকে দাঁড়িয়ে পড়ে, ঘর থেকে ছুটে বের হয়। বিপদের আঁচ পেয়েছে সে। ড্রয়িং রুমে ভাইদের দেখে তাদের কোনো কিছু না বলেই সাথে নিয়ে বের হয়। যত দ্রুত সম্ভব গাড়ি চালানো যায় চালাচ্ছে। ফাহিমকে একের পর এক প্রশ্ন করছে ফারহাদরা। ফাহিম ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। শেষে রাইমার চিৎকার শুনতে পায়। লাইন কেটে যায়। রাগে গাড়ির স্টিয়ারিংয়ে আঘাত করে ফাহিম। বাকিরা বুঝতে পারে কোনো খারাপ কিছু হয়েছে নিশ্চয়ই। চিৎকার করে ওঠে রাইমা। নিচে নেমে কোলে তুলে নেয় শুভ্রার মাথা। গলগল করে রক্ত পড়ছে। হাউমাউ করে কেঁদে ওঠে। শিকদার বাড়ির সবাই ছুটে আসে। আরহাম বাড়ির ভিতর থেকে চিৎকার শুনে দ্রুত প্রবেশ করে বাড়িতে। সিঁড়ির কাছে রাইমার কোলে মাথা রেখে থাকতে দেখে শুভ্রাকে দ্রুত এগিয়ে যায়। দেখতে পায় শুভ্রার রক্তাক্ত দেহখানি। ধপ করে বসে পড়ে, টেনে নেয় নিজের বাহু ডোরে। মুহূর্তেই শুভ্র পাঞ্জাবি লাল রাঙা হয়েও যায়। ভাইয়া এখন ভাবিকে হসপিটাল নিতে হবে, তাড়াতাড়ি চলো, না হলে দেরি হয়ে যাবে ভাইয়া। উপর থেকে নামতে নামতে বলল নিতুল। আরহাম কোলে তুলে নিল শুভ্রাকে। কিছু বলার চেষ্টা করছে শুভ্রা। তোমার কিচ্ছু হবে না বউ, তোমার মন্ত্রপাশা তোমার পাশে আছে, চোখ খুলে রাখো, এখন হাসপাতালে পৌঁছে যাব। গাড়িতে শুভ্রার মাথা নিজের কোলে নিয়ে বসে আরহাম। সেদিনও শুভ্রাকে এভাবেই নিয়ে গিয়েছিল। আজও পুনরাবৃত্তি হলো। গাড়িতে তাদের সাথে নীলিমা শিকদার আর রাইমা উঠল। বাকিরা অন্য গাড়িতে আসছে। চোখ খুলে রাখ মা, তোর কিছু হবে না, আমরা আছি। নীলিমা শিকদার কাঁদছেন। এই কয়েকদিনে মেয়েটার প্রতি তার নিজের মেয়ের মতো ভালোবাসা জন্মেছে। এক মেয়েকে তো হারিয়েছেন, আরেক মেয়েকে কোনোভাবেই হারাতে চান না। রাইমা শুভ্রর হাত মুঠা করে ধরে রেখেছে। নিজেকে দোষ দিচ্ছে সে। ভাবছে তর্জনী আর শুভ্রার এমন অবস্থা। এক হাতে আরহামের গালে হাত দেয় শুভ্রা। কিছু বলার চেষ্টা করছে, কিন্তু স্পষ্ট বলতে পারছে না। আরহাম বারবার চোখ খুলে রাখতে বলছে শুভ্রাকে। মন্ত্রীমশাই, ভালোবাসি আপনাকে। নীলাকে মেরে। হাত নামিয়ে নেয় শুভ্রা। বন্ধ করে ফেলে চোখ জোড়া। শান্ত হয়ে যায় ছটফট। আরহামের পাঞ্জাবির দুই দিকে চেপে ধরেছে রাহাত। রাগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। ফাহিম অগ্নি চোখে চেয়ে আছে রাইমার দিকে। ফারহাদ রিমন বিধ্বস্ত অবস্থায় দেখছে আইসিইউ। নীলিমা বেগম জায়ের কাঁধে মাথা রেখে আছেন। তোমাকে বিশ্বাস করে তোমাকে
একবার চাইতেই আমাদের ছোট বোনটাকে তোমাদের হাতে তুলে দিয়েছিলাম, তার প্রতিদান তোমরা এভাবে দিচ্ছ। আরহামকে ঝাঁকিয়ে বলছে রাহাত। নিজেকে সামলানোর দায় হয়ে পড়েছে, কোনো কথা বলতে পারল না আরহাম। আরও ক্ষেপে উঠল রাহাত, পাঞ্চ মারল আরহামের মুখ বরাবর। টাল সামলাতে না পেরে কয়েক পা পিছিয়ে গেল আরহাম। নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আবারও আঘাত করার আগেই রাহাতকে ধরে ফেলল ফারহাদ, জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে বসায়। আটকাচ্ছ কেন ভাইয়া? ওর জন্য আজকে আমাদের বোনের এই অবস্থা। সব কিছু জানা সত্ত্বেও কীভাবে ও বোনকে একা ছাড়তে পারলো? ওর জন্যই একবার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল, তাহলে কেন ও পারল না বোনকে আগলে রাখতে? আরহামের উদ্দেশ্যে চিৎকার করে বলছে রাহাত। হাসপাতাল হওয়ায় তাকে শান্ত করে ফারহাদ। সে যে ভিতরে শান্ত এমনটা নয়। আরহাম কোনো কথা বলছে না, রুমাল দিয়ে নাকের রক্তটুকু মুছে নিল। রুমালটা দেখতেই মনে পড়ল পার্টি অফিসের কথা। কিছুদিন আগে শুভ্রা গিয়েছিল, জোরপূর্বক ঢুকেছিল। আরহামের হাতে রুমাল দিয়ে কোনো কথা না বলে চলে এসেছিল। এতে অবশ্য অবাক হয়েছিল আরহাম, কিন্তু তেমন পাত্তা দেয়নি। রুমাল খোলার পর এক কোণায় দেখেছিল শুভ্রার মন্ত্রীমশাই লেখা। মুচকি হেসে পকেটে যত্ন সহকারে রেখেছিল। ডাক্তারকে বের হতে দেখে সবাই এগিয়ে গেল তার দিকে। রিমন প্রশ্ন করল, দুঃখিত। ডাক্তারের শার্টের কলার চেপে ধরল রিমন। চিৎকার করে উঠল। স্তব্ধ হয়ে গেল সকলেই। পিছিয়ে গেল আরহাম, দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। তাকালো নিজের শরীরে লেগে থাকা রক্তের দিকে। চার ভাই পাথরের ন্যায় হয়ে গেল। শিকদার পরিবারে স্তব্ধ। অজ্ঞান হয়ে গেল রায়মা, ঢলে পড়ল বেঞ্চে। স্বাভাবিকভাবেই নিজের শার্টের কলার থেকে রিমনের হাত ছাড়িয়ে নেয় ডাক্তার আব্দুল খন্দকার। তাদের কাছে এটা স্বাভাবিক। প্রায় সময়েই বিভিন্ন রোগীর পরিবারের এমন ক্রোধের মুখে পড়তে হয় তাদের। এর আগেও তিনি এই দুই পরিবারের অস্থিরতা দেখেছেন। শুভ্রার প্রতি তার ভাইদের ভালোবাসা দেখেছেন। সেবার যখন শুভ্রা গুলি লাগলো, তিনিই তো চিকিৎসা করেছিলেন। আমার সম্পূর্ণ কথা শেষ করতে দিন মিস্টার খান, রিমনের উদ্দেশ্যে বললেন তিনি। কিন্তু রিমন শুনল কিনা কে জানে। ততক্ষণে সবাই ভেঙে পড়েছে। নিতুল এগিয়ে এলো। আজ নেহার চোখের পানিও বাদ মানছে না। আর কি বলার আছে আপনার? নিতুলের রাগী কণ্ঠে বলা কথা শুনলেন ডাক্তার সাহেব, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলেন না। প্রথম ক্লাস শেষ করে বের হলো আরাজ। চতুর্থ পিরিয়ডে আরেকটা ক্লাস আছে। ছেলে মেয়েদের পড়িয়ে বেশ শান্তি পায় মনে, ভালো লাগা কাজ করে। কিন্তু ক্লাসে রিমি নামক মেয়েটার উপর ভীষণ বিরক্ত আরাজ। মেয়েটা সেই প্রথম দিন থেকে তার পিছনে পড়ে আছে। আরাজের মতে মেয়েটা এক নাম্বারের নাছোড়বান্দা। একটু ধমক দিলে কেঁদে কেটে ভাসিয়ে ফেলে, তবুও পিছু ছাড়ে না। 7-5 ভাবতে ভাবতে টিচার্স রুমের দিকে যাচ্ছে আরাজ। ভিতরে প্রবেশের আগেই দেখা হয় প্রিন্সিপাল সাহেবের সাথে। খানিকটা অবাক হয় আরাজ, তবু সৌজন্যমূলক হাসি ঠোঁটে ফুটিয়ে সালাম দেয়। গম্ভীর মুখে উত্তর দেয় একরামুল সাহেব। কেমন কাটছে শিক্ষক জীবন? মৃদু হাসে আরাজ। একরামুল সাহেবের দিকে ভালোভাবে তাকায়। লোকটার মুখে কখনো হাসি দেখেনি। তিনি যে একজন প্রিন্সিপাল সেই ভাব সবসময় মুখে বিদ্যমান থাকে। আলাদা গাম্ভীর্য নিয়ে চলেন। বোঝাই যায় নিজের ব্যক্তিত্ব নিয়ে খুব সচেতন। ভালোই কাটছে অন্তত আগের জীবন থেকে। কথাটা শেষ করে হাসতে হাসতে শিক্ষক রুমে প্রবেশ করে আরাজ। তার এভাবে চলে যাওয়া অপমানিত বোধ করেন একরামুল সাহেব। আশেপাশে তাকিয়ে তিনি নিজের জন্য বরাদ্দকৃত কক্ষে চলে যান। আপাতত এসব নিয়ে ভাবার সময় নেই। একরামুল সাহেবের মাথায় ভার্সিটির ড্রাগসকে প্রবেশ করাচ্ছে তা নিয়ে নানান চিন্তা। কোনোভাবেই তিনি চিন্তামুক্ত হতে পারছেন না। আরাজকে হাসতে হাসতে ঢুকতে দেখে বাকি শিক্ষকরা তার হাসির কারণ জিজ্ঞেস করে মুচকি হেসে সে বলে, সুন্দরভাবে বাঁচার জন্য হাসি খুশি থাকা অতীব জরুরি। যদি তুমি হাসতে জানো তাহলেই তোমার জীবন সুন্দর হোক, সেটা কৃত্রিম হাসি বা সত্যিকারের হাসি। নিজের চেয়ারে বসে আরাজ। ফোন রিং হলে রিসিভ হয়। অপর পাশের কথা শুনে থেমে যায় আরাজের হাসি। মৃদু চিৎকার করে দাঁড়িয়ে পড়ল, শুভ্রপুরী, তুই কি সত্যি স্যারকে ভালোবাসিস রিমি? তো কি মনে হয়? ভ্রু কুচকে বলল রিমি। অবাক হলো নাহার।
তার বোকা বান্ধবী বেশ চালাক হয়ে গেছে। ষাঁড়ের আর তোর বয়সের পার্থক্য দেখেছিস? তাছাড়া ষাঁড়দের বাবার চোখে দেখা উচিত। আর স্যার আর আমার বয়সের পার্থক্য মাত্র 8, এটা স্বাভাবিক। আর স্যারদের বাবার চোখে দেখব কেন? আমার চোখে তো কোনো সমস্যা নেই। আর কি বলবেন আহার? বারবার স্যারের থেকে রিমির মন ঘুরাতে চাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। কথা শিখে গেছে এখন রিমি, ভোলা ভালা রিমি আর নেই। যদি ষাঁড়ের প্রেমিকা থাকে তাহলে কি করবি? কথাটায় কাজ হলো মনে হয়। রিমির মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল, কাঁদো কাঁদো হয়ে বলল, না না, একদম না। স্যারের কোনো প্রেমিকা নেই। থাকলে এতদিন আমার জ্বালা সহ্য করতো না। মুখে বললে কি হবে, মনে ঠিকই চিন্তা রয়ে গেল রিমির। যদি সত্যি কোনো প্রেমিকা থাকে, এজন্যই বুঝি বারবার প্রত্যাখ্যান করছে তাকে। সকালে বাইরে থেকে এসে ঘরে ঢুকেছে রেজাউল চৌধুরী, আর একবারও বের হয়নি। আয়শা চৌধুরী বেশ চিন্তিত হয়েছেন। কয়েকবার ডেকেছেন, কিন্তু রেজাউল চৌধুরী কোনো সাড়া দেয়নি। পরে বার কয়েক আবারও ডাকলে জোরে ধমক দিয়েছে তাকে। আস্তে করে ঘরের দরজা খুলে দেন তিনি। আয়শা চৌধুরী মুখে হাত দিয়ে দেখতে গেলে রান্নাঘর থেকে পানি আনতে পাঠান তাকে। বাড়ির সামনে ডক্টর সিরাজুলের কাটা টুকরো টুকরো লাশ বারবার চোখের সামনে ভাসছে। নিজের পতন দেখতে পাচ্ছেন চোখের সামনে। তিনি জানেন সিরাজুল সাহেবের ওই অবস্থা কে করেছে। এর আগেও এসব দেখতে হয়েছে তাকে, কিন্তু তখন নিজের মৃত্যুর ভয় হয়নি। আজকে মনে হচ্ছে তার ধ্বংস অতি নিকটে। কাঁপা কাঁপা হাতে বারবার কল দিচ্ছেন রেজাউল চৌধুরী, কিন্তু যাকে দিচ্ছে সে কোনো সাড়া দিচ্ছে না। ভয়ের পরিমাণ আরও বেশি হয়ে যাচ্ছে। আরও কয়েকবার কল দেওয়ার পর এবার রিসিভ হলো। ভয়াতুর কণ্ঠে রেজাউল চৌধুরী বললেন, তুমি দেখেছো বাসার সামনে কি রেখে গেছে? ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে রেজাউল চৌধুরী মুখের রং পাল্টে গেল। এতক্ষণ ভয়াতুর হয়ে থাকা মুখটায় স্পষ্ট রাগ ফুটে উঠল। আমার কথা তোমার কাছে হেয়ালি মনে হচ্ছে রায়াস? হাত থেকে পানির গ্লাস পড়ে গেল আয়েশা চৌধুরী। বিকট শব্দে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কাছের গ্লাসটি। রেজাউল চৌধুরী তাড়াতাড়ি কল কেটে পিছনে ফিরেন। আয়েশা চৌধুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যান। কার নাম বললে তুমি? আমতা আমতা করে রেজাউল চৌধুরী কথা ঘুরানোর সম্পূর্ণ চেষ্টা করেন, কিন্তু আয়েশা চৌধুরী কোনোভাবেই ছাড়ছেন না। শেষে বাধ্য হয়ে বললেন, রায়াজ আর রিদির মৃত্যুবার্ষিকীর কথা বলছি। কানায় ভেঙে পড়লেন আয়েশা চৌধুরী। রেজাউল চৌধুরীর অসহ্য লাগছে। তার কাছে স্ত্রীর কান্না ঘ্যান ঘ্যান ছাড়া অন্য কিছুই মনে হচ্ছে না। সজোরে থাপ্পড় মারলেন আয়েশা চৌধুরীর গালে। এতে মোটেও অবাক বা কষ্ট পেলেন না আয়েশা চৌধুরী। সংসার জীবন বারংবার তিনি এই মানুষটা থেকে এইসব পেয়েছেন। প্রথম অভিমান করলেও এখন সয়ে গেছে। বুঝে গিয়েছে মানুষটা তাকে কখনোই ভালোবাসেননি। বেরিয়ে গেলেন রেজাউল চৌধুরী। মেঝেতে বসে ফেলতে লাগলেন অজস্র চোখের পানি। সন্তান হারানো কষ্টে আবারও পুড়ছে হৃদয়। শুভ্রার এক হাত নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে আরহাম। পেরিয়েছে কয়েক ঘন্টা। কেবিনে শিফট করা হয়েছে শুভ্রাকে। ডাক্তারের বলা কথাগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছে বারবার আরহামে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যতবার ডাক্তারের বলা কথাগুলো মনে পড়ছে। তাহলে কি ডাক্তারের বলা কথাগুলো সত্যি হবে? 24 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু শুভ্রা তো জ্ঞান ফিরল না। সত্যি কি তাহলে কোমায় চলে যাবে শুভ্রা? আমি দুঃখিত মিস্টার শিকদার। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু মিসেস শিকদার বাজেভাবে মাথায় চোট পেয়েছে। ক্ষত বেশ গভীর। ওনার কোমায় চলে যাওয়ার সম্ভাবনা 95%। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। আমাদের আর কিছুই করার নেই। সৃষ্টিকর্তার নিকট দোয়া করুন যেন কোনো মিরাক্কেল ঘটে। ডাক্তারের কথাগুলো নিস্তব্ধ পরিবেশকে আরো নিস্তব্ধ করে দিয়েছিল, তবে আশার আলো জাগিয়েছিল শুভ্রার ভাইদের মনে। উন্মাদের মতো তারা একে অপরকে জড়িয়ে ধরেছিল। ভাবতে ভাবতে শুভ্রার হাতের উপর মাথা রেখে শুয়ে পড়ে আরহাম। ক্লান্ত শরীরটা মুহূর্তেই নিতিয়ে পড়ল। চোখ জোড়া খুলে রাখা দায় হয়ে পড়ল। গলা চেপে ধরার কারণে পুরো কথা শেষ করতে পারেননি তিনি।
পরবর্তীতে রিমনকে শান্ত করে পুরো কথা শেষ করেন। সিঁড়ি থেকে পড়ার কারণে বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয় শুভ্রা, যার ফলস্বরূপ এই অবস্থা। রাইমার জ্ঞান ফেরার পর শুভ্রার অবস্থার কথা শুনে পাগলের মতো আচরণ করছে, বারবার বিড়বিড় করছে তার জন্য শুভ্রার এমন হয়েছে। নীলিমা শিকদার তাকে বুঝিয়েছেন তার জন্য এমন হয়নি, কিন্তু সে বুঝতে নারাজ। হাসপাতালে কাউকে থাকতে দেয়নি আরহাম, এমনকি শুভ্রার ভাইদেরও বাড়ি পাঠিয়ে দিয়েছে। অবাক করার বিষয় ছিল তাদের কলিজার বোনের এই অবস্থা, কিন্তু তারা শান্ত। আরহামের এক কথায় তারা বাড়ি চলে এসেছে। খানবাড়িতে তারা ছাড়া কেউ জানে না শুভ্রার কি হয়েছে, কাউকে জানায়নি। শুভ্রার দেওয়া পেন ড্রাইভ আজকে আরও একবার দেখতে বসেছে ফারহাদ, সাথে ফাহিমরাও আছে। সেদিন ফুচকার দোকানে ফারহাদকে পেন ড্রাইভটি যখন দেয় তখন বলেছিল যেন পরে দেখে, তাই আর আগে দেখা হয়নি। গতকাল দেখার পর সিরাজুল সাহেবকে শাস্তি দিয়েছে। ফারহাদের মনে হচ্ছে কোনো কিছু এড়িয়ে যাচ্ছে ভিডিওতে, তাই আবারও দেখতে বসেছে। ফারহাদের ভাবনা সত্যি হলো, অবাক হয়ে নিজে দেখলো এবং ভাইদের দেখালো। হতভম্ব সবাই। আমরা এত বড় ভুল কিভাবে করলাম ভাইয়া? আমাদের চোখের সামনে ঘুরছে অথচ আমরা ধরতেই পারলাম না। রিমনের কথায় ফারহাদ তাকালো তার দিকে, একে একে তিন ভাইয়ের দিকে তাকালো। সবার মুখে স্পষ্ট বোনের জন্য ব্যথা দেখতে পেল। আমি পাগল হয়ে গেছি ভাইয়া, নিজেকে ক্ষতবিক্ষত করতে ইচ্ছে করছে। বিপদ থেকে বাঁচাতে গিয়ে কিভাবে আমরা বনিকে আরো বেশি বিপদে ফেলে দিয়েছিলাম, ভাবতেই বুকের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে ভাইয়া, সহ্য করতে পারছি না আমি। মাঝে কেটেছে কয়েকটা দিন, সবাই সবার দৈনন্দিন জীবনে স্বাভাবিক হয়েছে, কিন্তু স্বাভাবিক হতে পারেনি রাইমা আর ফারহাদরা। তারা যেন এখনো সে দিনটাতেই আটকে আছে। ফাহিমের সাথে কথা বলার চেষ্টা করছে রাইমা, কিন্তু বলতে পারেনি। সেদিনের পর থেকে রাইমাকে এড়িয়ে চলছে ফাহিম। সমস্ত হাসি খুশি কেড়ে নিয়েছে শুভ্রার কোমায় চলে যাওয়া, উন্মাদ করে তুলেছিল ফারহাদদের। শুধু স্বাভাবিক ছিল আরহাম, তার বিশ্বাস শুভ্রা আবারও আগের মতো হবে। প্রতিটা মুহূর্ত শুভ্রার সাথে থেকেছে সে, এক মুহূর্তের জন্য একা ছাড়েনি। শুধুমাত্র যখন ফারহাদরা থাকতো তখন কিছুটা নিশ্চিন্ত থাকতো। খান আর শিকদার দুই পরিবার হাসপাতালে উপস্থিত। আরহাম কোনোভাবেই আর হাসপাতালে রাখতে চায় না শুভ্রাকে। এর অবশ্য কারণ আছে। গতকাল রাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে শুভ্রার কেবিনে প্রবেশ করেছিল কেউ। আরহাম বাইরে ছিল সে সময়। ঠিক সময়ে আরহামের উপস্থিতি বাঁচিয়ে নিয়েছে শুভ্রাকে, লোকটিকে ধরতে পারেনি। এত নিরাপত্তার মাঝেও যেখানে শুভ্রাকে মারার চেষ্টা করতে পারে কেউ, সেখানে শুভ্রাকে রাখতে নারাজ আরহাম। বাড়িতে নিয়ে আসা হয়েছে শুভ্রাকে। আগে থেকে সকল ব্যবস্থা করা ছিল। শুভ্রার পাশে বসে আরহাম, বাকিরা চলে যায় নিজ নিজ কাজে। রাতে শুভ্রার কাছে রাইমা আর নীলিমা শিকদারকে রেখে বেরিয়েছে আরহাম। উদ্দেশ্য পুরনো গোডাউন, সেখানে তার জন্য অপেক্ষা করছে ফারহাদরা চার ভাই। শুভ্রার অতীত সম্পর্কে জানলেও সব কিছু জানে না আরহাম। যেন পদে পদে শুভ্রার এত বিপদ সেটা জানার জন্য ব্যাকুল হয়ে উঠেছে সে। বেশ কিছু সময় গাড়ি চালিয়ে এসে পড়ল গোডাউনে। ভিতরে প্রবেশের পর ফাহিমদের দেখতে পেল। তাদের অবস্থা শোচনীয় বললেই চলে। এই কয়েকদিনে বোনের অসুস্থতা যেন তাদেরকেও অসুস্থ করে তুলেছে। ইশতিয়াক খানের তিন ছেলের মধ্যে শুভ্রার বাবা মিস্টার শাহাদাত খান সবার ছোট। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল পুলিশ হওয়া, কিন্তু বাবা দাদার ব্যবসা থাকার কারণে ইশতিয়াক খান তাতে বাধা প্রদান করেছিলেন। পুলিশের পেশাটাকে তিনি বিপদ হিসেবে দেখতেন। যদি ছোট ছেলের কোনো বিপদ হয় সেই ভয়ে শাহাদাত খানকে সবসময় পুলিশের যাবতীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখতেন। একরোখা এবং জেদি স্বভাবের ছিলেন তিনি শাহাদাত খান, যার কারণে নিজের স্বপ্ন পূরণের পথে কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেননি। পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি পুলিশে যোগদান করেন। ছেলের এমন সিদ্ধান্তে অসম্ভব পরিমাণ রেগে গিয়েছিলেন ইশতিয়াক খান। শাহাদাত খানের প্রিয় বন্ধু ছিল রেজাউল চৌধুরী আর আমজল শিকদার। শাহাদাত খানের পুলিশ হওয়ার বিপক্ষে বরাবরই ছিলেন রেজাউল চৌধুরী। নানান কারণে ফাটল তৈরি হয় দুই বন্ধুর সম্পর্কে। আজমল শিকদারের সাথেও ধীরে ধীরে বন্ধুত্ব ভেঙে যায়। বাবার সাথেও দূরত্ব তৈরি হয় তার। পরবর্তীতে গাজীপুরে নিজস্ব বাড়িতে চলে যান।
সেখানেই নিজের স্বপ্ন পূরণ করেন তিনি। মমতা বেগমের সাথে কয়েক বছরে পুনরায় বিয়ে হয় তার। কলেজ জীবন থেকে একে অপরকে ভালোবাসতেন তারা। বিয়েটা সাদামাটাভাবেই হয়েছিল। ইশতিয়াক খান বাদে বাকি সবাই উপস্থিত ছিল। শিকদার বাড়ি থেকে আজমল শিকদার ছিলেন স্ত্রী সহ, শাহাদাত খান ছিলেন বাড়ির বাচ্চাদের হিরো। ফারহাদরা কখনোই তার পিছু ছাড়তো না। কাকাই বলতে পাগল ছিল তারা। তবে ইশতিয়াক খানের সাথে দূরত্ব বেশি সময় স্থায়ী হয়নি। শুভ্রার আগমন শেষ করে দিয়েছিল ইশতিয়াক খান আর শাহাদাত খানের মধ্যেকার সকল দূরত্ব। শুভ্রাকে কোলে নিয়ে ইশতিয়াক খান বলেছিলেন, খান বাড়ির একমাত্র মেয়ে শুভ্রা ইনাবত খান, 4 ভাইয়ের একমাত্র বোন। তাকে আমরা সাথে নিয়ে যাচ্ছি। কেউ যদি যেতে চায় যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। আমার নাতনি আমার সাথে গেলেই হবে। খুশিতে চকচক করে উঠেছিল শাহাদাত খানের চোখ। কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছিল। স্পষ্ট বুঝতে পেরেছিলেন ইশতিয়াক খান তাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছে। শুভ্রার ছোট ছোট হাত দিয়ে যখন ফারহাদের আঙ্গুল চেপে ধরলো তখন অবাক হয়েছিল সে। বাচ্চাদের থেকে দূরত্ব বজায় রাখতো ফারহাদ, কিন্তু শুভ্রার থেকে পারেনি, কোলে নিয়েছিল। তখন থেকে ধীরে ধীরে 4 ভাই চোখের মনি হয়ে ওঠে শুভ্রা। বাড়িতে আনা হয় তাদের। শাহাদাত খানের ফেরার আনন্দে পুরো বাড়ি উল্লাসে মেতে ওঠে। তার কিছুদিন পর আবারও নিজ কাজে যোগদান করেন শাহাদাত খান। স্ত্রী সন্তানকে রংপুরে রেখে গাজীপুরে নিজের কাজে মগ্ন হয়ে যান। মাঝে মাঝে চলে আসতেন তিনি দেখতে। এর মাঝে শুভ্রা বড় হয়ে উঠে সকলের ভালোবাসায়। বিশেষ করে তার 4 ভাই ছাড়া কিছুই বুঝতো না।